আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রতি সপ্তাহের ন্যায় আমি আবারও তোমাদের মাঝে হাজির হলাম। সাতকানিয়া অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ক্লাসটি দেখতেছ, সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, গত পর্বে আমরা নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান জাবেদা নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও আমরা জাবেদা নিয়ে আলোচনা করব। তা আশা করি তোমরা শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা ক্লাসটি শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আজকের পাঠ সাধারণ জাবেদা দাখিলা প্রদানে বিবেচ্য বিষয়। আমরা যখন সাধারণ জাবেদা দাখিলা করব, তখন অনেকগুলো বিবেচ্য বিষয় রয়েছে, অনেকগুলো এন্ট্রি রয়েছে। সেই এন্ট্রিগুলো আজকে তোমাদের মাঝে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মূল বইয়ের ৬২ পৃষ্ঠা খোলো। সেখানে ক খ এভাবে করে শুরু করে ৬৫ পৃষ্ঠা পর্যন্ত কিছু উদাহরণ দেওয়া হয়েছে। আমি প্রত্যেকটা বিষয় আলাদা আলাদাভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, দেখো প্রথমটা এখানে কি বলছে, পণ্য, মাল, চেক প্রভৃতির নামে কোনো হিসাব হয় না। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে বলছে পণ্য, মাল, চেক প্রভৃতির নামে কোনো হিসাব হবে না। যেমন আমি এখানে একটু মুছে ফেলি, এটা পণ্য ক্রয়, এখানে ক নাম্বার দেখো, পণ্য ক্রয়, পণ্য বিক্রয়, পণ্য বিক্রয়। এই পণ্য বিক্রয়ের মধ্যে দুটি হিসাব রয়েছে। এখানে একটা হচ্ছে নগদান হিসাব, একটা হচ্ছে বিক্রয় হিসাব। তো যেহেতু বিক্রয় করেছে, তো ব্যবসায়ী নগদ টাকা আসছে, সেজন্য নগদান হিসাব ডেবিট হবে। ডেবিট। বিক্রয় হিসাব ক্রেডিট। আমি আজকে এই সংক্ষিপ্ত আকারে লিখব। এখন যে কথাটা বলা হয়েছে এখানে, পণ্য বা মাল, চেক প্রভৃতির নামে কোনো হিসাব হয় না। এই দেখো, এখানে পণ্য বিক্রয় করেছে, এখানে কিন্তু পণ্য নামের কোনো হিসাব নেই। তাহলে পণ্য বিক্রয়, এখানে হবে যে বিক্রয় হিসাব, আরটা হচ্ছে নগদান হিসাব। কিন্তু অনেকেও যদি লিখো নগদান হিসাব ডেবিট, পণ্য হিসাব ক্রেডিট, তাহলে এটা হবে না। তাহলে এখন ধরে নাও তোমরা কি এখানে পণ্য নামে কোনো হিসাব হবে না, এই পণ্যটা ক্রয় এবং বিক্রয় এই নামে হিসাব হবে। এরপরে দেখো একটু উদাহরণ, এরপর উদাহরণটা একটু দেখো, পণ্য ক্রয় বাবদ চেক প্রদান। পণ্য ক্রয় বাবদ চেক প্রদান। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনে মনে
তখনই ভাবতে পারো এখানে একটা চেক হিসাব হবে, একটা পণ্য হিসাব হবে, কিন্তু আসলে পণ্য এবং চেকের নামে এই ধরনের কোনো হিসাব হবে না। তাহলে কি হবে, এখানে পণ্য ক্রয় বাবদ চেক প্রদান করেছে, তাহলে এখানে ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। শিক্ষার্থীরা দেখো এখানে তাহলে পণ্য এবং চেকের নামে কোনো হিসাব হয়নি, কি হয়েছে, একটা ক্রয় হিসাব, একটা ব্যাংক হিসাব। এরপর আমরা যাব খ নম্বরে। খ নম্বর একটু পড়ো, দেখো পণ্য ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে, আমি একটু করে পৃষ্ঠা নাম্বারটা লিখে উপরে লিখে দিই। পৃষ্ঠা নাও 62, 63, 64, 65, 62 থেকে 65। ওকে, এবার আমরা খ নম্বর যাব। খ নম্বরে বলা হচ্ছে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যথাক্রমে বিক্রেতা ও ক্রেতার নাম উল্লেখ না থাকলে বা বাকিতে হয়েছে বলে গণ্য হবে, তবে নামের পাশে নগদ, চেক, ব্যাংক প্রভৃতির কথা যুক্ত থাকলে তা বাকিতে হয়েছে বলে গণ্য করা যাবে না। আমরা দুটো উদাহরণ দিব। হাসানের নিকট ক্রয়, হাসানের নিকট হতে ক্রয়, হতে ক্রয়। দেখো হাসান হতে ক্রয় করেছে, তাহলে একটা জিনিস লক্ষ্য রাখো এখানে, তাহলে হাসানের নামে কোনো হিসাব হবে না, যেহেতু ক্রয়, ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট হাসান, এখানে হাসান তো ব্যক্তির নাম, এখানে হাসান হবে কি পাওনাদার, হাসান হবে পাওনাদার, পাওনাদার হিসাব হিসাব ক্রেডিট। যেহেতু এখানে নাম উল্লেখ আছে কিন্তু নগদে উল্লেখ নেই, কিন্তু এর পরবর্তী উদাহরণ দেখো, যদি বলি হাসানের নিকট, বা একটা ওইখানে যেটা বইটার উদাহরণটা আছে, খালেদের নিকট নগদে পণ্য বিক্রয়, মুছে খালেদের নিকট নগদে পণ্য বিক্রয়। প্রিয় শিক্ষার্থীরা, এক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে খালেদের নিকট নগদে পণ্য বিক্রয়, এখানে নগদ কথাটা উল্লেখ আছে, এই নগদ কথাটা উল্লেখ আছে, সেজন্য আর নাম বা এখানে দেনাদার পাওনাদার যাই হোক না কেন এটা ব্যবহার করা হবে না। তাহলে খালেদের নিকট নগদান হিসাব ডেবিট, যেহেতু নগদে বিক্রয় করছে নগদান হিসাব ডেবিট, ডেবিট। এবার বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে এখানে আমাদের মূল কথা কি ছিল, যদি কোনো লেনদেনে, বাকিতে লেনদেনের ক্ষেত্রে নাম উল্লেখ আছে কিন্তু নগদ উল্লেখ নেই, সেই ক্ষেত্রে কি হবে, বিক্রয় করলে হবে দেনাদার আর ক্রয় করলে হবে পাওনাদার। ওকে, এরপরে আমরা যাচ্ছি গ নাম্বারে। গ নাম্বার বলা হচ্ছে পণ্য ক্রয় ও বিক্রয় বাকিতে হয়েছে কিন্তু ক্রেতা বা বিক্রেতার নাম উল্লেখ নেই, এই ক্ষেত্রে ক্রয়ের ক্ষেত্রে পাওনাদার হিসাব, বিক্রয়ের ক্ষেত্রে দেনাদার হিসাব হবে। এটার মতো প্রায় এখানে
বাকিতে পণ্য ক্রয়, বাকিতে পণ্য ক্রয়, আরটা হচ্ছে বাকিতে পণ্য বিক্রয়। বিক্রয় তাহলে বাকিতে পণ্য ক্রয়, এই ক্ষেত্রে দেখো ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট। এখানে বাকিতে পণ্য বিক্রয় করছে, সরি ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। এখানে যখন আমরা এটাকে লিখব, যখন আমরা এই বাকিতে পণ্য বিক্রয়টা লিখব, তখন দেখো কি হবে, বাকিতে পণ্য বিক্রয় করছে, তাহলে বাকিতে পণ্য বিক্রয় করলে কেন হবে দেনাদার, দেনাদার হিসাব ডেবিট, ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে বাকিতে পণ্য এবং পণ্য ক্রয় এবং বিক্রয় করলে এই ক্ষেত্রে কোনো নগদের কোনো স্থান নেই, নগদ হবে না। তাহলে যদি কোনো ব্যক্তির নাম উল্লেখ নাও থাকে তাহলে সেখানে কি হবে দেনাদার এবং পাওনাদার হবে। ক্রয়ের ক্ষেত্রে হবে কি পাওনাদার, আর বিক্রয়ের ক্ষেত্রে হবে দেনাদার। ওকে, আমরা এর পরবর্তী যাচ্ছি ঘ নাম্বার। ঘতে আছে ক্রয় ফেরত ও বিক্রয় ফেরতের ক্ষেত্রে উক্ত পণ্য বাকিতে ক্রয় বাকিতে বিক্রয় হয়েছে বলে গণ্য হবে অবশ্যই। তাহলে আন্তঃফেরত এবং বই ফেরত, এখানে একটা কথা আছে, যেমন আন্তঃফেরত, আন্তঃফেরতের অপর নাম হচ্ছে বিক্রয় ফেরত। আন্তঃফেরতের অপর নাম কি বিক্রয় ফেরত। তাহলে এক্ষেত্রে হবে বিক্রয় ফেরত ডেবিট, যেহেতু বিক্রয় ফেরত ডেবিট, আর এটা ফেরত দিচ্ছে কে দেনাদারে, তাহলে দেনাদার হিসাব ক্রেডিট। তো প্রিয় শিক্ষার্থীরা, অনেক সময় ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে মানে যখন আমরা বিক্রয় করবো অনেক সময় মাল নষ্ট হতে পারে, এই নষ্ট মাল ফেরত আসতে পারে, এবং অনেক সময় আমরা ক্রয় করলে এই ক্রয়কৃত মাল অনেক নষ্ট হতে পারে, আবার ফেরত দিতেও পারি। তার যদি আমরা বিক্রয় করি, বিক্রয় করার পরে যদি নষ্ট মাল বা কোনো কারণে ফেরত আসে সেটা হচ্ছে আন্তঃফেরত, আর যেটা যখন আন্তঃফেরত, যখন ক্রয়কৃত মাল আমরা ফেরত দেবো সেটা বই ফেরত। আচ্ছা, এরপরে এখানে আরেকটা উদাহরণ আছে, দেখো। তো ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো, আচ্ছা এটা তোমরা পারবে, এটা আমি আর দিচ্ছি না, এটা আমি আন্তঃফেরত দিচ্ছি। এখন কি হবে, এটা এই বই ফেরত হবে। ওকে, নম্বরে যাচ্ছি আমি এখন। সম্পদ ক্রয় বিক্রয়, সম্পদ ক্রয় বিক্রয়, পুরাতন ক্রয় বিক্রয় প্রভৃতি শব্দ, এগুলো যেমন আসবাবপত্র ক্রয়, নতুন যন্ত্রপাতি বিক্রয়, নতুন অফিস সরঞ্জাম হিসাব প্রভৃতি নামে খোলা যাবে না। যদি আসবাবপত্র হয় আসবাবপত্র হিসাব, পুরাতন যন্ত্রপাতি হলো আসবাবপত্র হিসাব, এরকম করে হবে। যেমন নতুন আসবাবপত্র ক্রয়, নতুন আসবাবপত্র ক্রয় নাম্বার, নতুন আসবাবপত্র ক্রয়। তো এই ক্ষেত্রে যদি নতুন আসবাবপত্র ক্রয় হয়ে থাকে তাহলে এখানে নতুন আসবাবপত্র নামে কোনো হিসাব হবে না। তাহলে আর এখানে হবে কি আসবাবপত্র হিসাব, আসবাবপত্র হিসাব ডেবিট, নগদ যেহেতু ক্রয় করছে নগদান
হিসাব ক্রেডিট হবে। তো এইভাবে যদি আমরা পুরাতন যন্ত্রপাতিও ক্রয় করি তো এখানে এইভাবে পুরাতন কিংবা এই ধরনের কোনো উল্লেখ থাকবে না, এখানে থাকবে ওই আসবাবপত্রই থাকবে। এভাবে করে আমরা করে যাব। ওকে, এরপর দেখো, যেমন সাধারণ আয় ব্যয়ের ক্ষেত্রে, সাধারণ আয় ও ব্যয়ের ক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে কখনো হিসাব খোলা হবে না। যেমন এখানে একটা উদাহরণ আছে, কর্মচারী জামিলকে বেতন প্রদান। কর্মচারী জামিলকে বেতন প্রদান, জামিলকে বেতন প্রদান। তো এক্ষেত্রে কর্মচারী জামিল নামের কোনো হিসাব হবে না। কি হিসাব করছে? এখানে বেতন দিয়েছে, তো বেতন যেহেতু দিয়েছে এখানে এখানে হবে বেতন হিসাব ডেবিট। এখানে কর্মচারীর নামে কোনো হিসাব হবে না, তাহলে বেতন হিসাব ডেবিট, বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে করে যদি যে কোনো কিছু, যেমন স্টেশনারি অনেক কিছু বা মণিহারি ইত্যাদি ক্রয় করা হবে, এক্ষেত্রে মণিহারি ক্রয় করা হোক কিংবা স্টেশনারি জিনিসপত্র ক্রয় করা হোক, সব ক্ষেত্রেই এখানে এটা খরচটা দেখাতে পাওয়া যাবে। এখানে তপু ট্রেডার্সের নিকট কমিশন মণি স্টেশনারি হতে বাকিতে মণিহারি দ্রব্য ক্রয়, তাহলে এখানে মণি স্টেশনারি কোনো নাম হবে না, কি হবে? কি মণিহারি হিসাব ডেবিট, বকেয়া মণিহারি হিসাব ক্রেডিট। এরপর আছে তপু ট্রেডার্সের নিকট কমিশন প্রাপ্য হয়েছে, অর্থাৎ এটা বকেয়া রয়েছে, তাহলে প্রাপ্য কমিশন হিসাব ডেবিট, কমিশন বা আয় হিসাব ক্রেডিট, এভাবে আসবে। এবার 6 নম্বরে আমরা দেখি একটু, ব্যক্তিগত বা ব্যবসায়িক প্রয়োজনে পণ্য, ব্যক্তিগত বা ব্যবসায়িক প্রয়োজনে পণ্য ব্যবহার, বিজ্ঞাপনের জন্য বিতরণ, পণ্য চুরি, নষ্ট প্রভৃতি লেনদেনের ফলে পণ্যের পরিমাণ হ্রাস পায়, তাই এই সকল ক্ষেত্রে ক্রয় হিসাব কি হবে? ক্রেডিট হবে। যেমন দেখো, একটা উদাহরণ দেখো, ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন, ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন। একটু দেখো, এই ক্ষেত্রে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন, কারণ একজন ব্যবসায়ী তার ব্যক্তিগত প্রয়োজনে অনেক পণ্য উত্তোলন করতে পারে নিজে ব্যবহার করার জন্য, তাহলে এখানে পণ্যটা কোথায় থেকে বাদ যাবে, কোথেকে চলে যাবে? সেটা হচ্ছে ক্রয় থেকে চলে যাবে। কেন? ক্রয়কৃত পণ্য থেকেই তো উত্তোলন করেছে, তো সেক্ষেত্রে কি হবে? উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে এইভাবে, যেমন দোকান হতে পণ্য চুরি হয়ে গেল, তো দোকান থেকে পণ্য চুরি হয়ে গেলে ক্রয় থেকে তো বাদ যাবে, ক্রয় থেকে তো চলে গেল, ওই পণ্য জমাকে যেখানে পণ্য ছিল তাই সেখান থেকে তো চলে যাবে, তাহলে কি হবে? এটা যেহেতু দোকান হতে পণ্য চুরি হয়েছে, এটা বিবিধ ক্ষতি, তাহলে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট হবে, আর ক্রয় থেকে যেহেতু বাদ যাচ্ছে ক্রয় হিসাব ক্রেডিট হবে। তো এরপর দেখো পৃষ্ঠা নম্বর 64। আচ্ছা, প্রতিষ্ঠান হতে উত্তোলন বোঝাতে মালিকের ব্যক্তিগত উত্তোলন বোঝাবে। ব্যাংক হতে উত্তোলন হলে তা প্রাতিষ্ঠানের জন্য বলে গণ্য হবে, মালিকের জন্য উল্লেখ্য থাকলে তা উত্তোলন হিসাবে হবে। এখানে বিষয়টা এরকম, যদি প্রতিষ্ঠান থেকে যদি সে কোনো ব্যবসায়ী, কোনো মালিক সে নগদ উত্তোলন করে, তাহলে সে উত্তোলন হিসাব হবে। আর ব্যাংক থেকে যদি উত্তোলন করে ব্যবসার জন্য, সেটা নগদ উত্তোলন হবে, নগদ উত্তোলন নগদান হিসাব হবে, উত্তোলন হবে না। অন্যদিকে যদি ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করেছে, এমনটা যদি
উল্লেখ থাকে তাহলে এটা উত্তোলন হবে। উদাহরণস্বরূপ এখন আমি দুইটাই লিখবো এখানে, ব্যবসায় হতে উত্তোলন, ব্যবসায় হতে উত্তোলন। পরীক্ষার জ নাম্বার, ব্যবসায় হতে উত্তোলন। এবার দেখো ব্যবসায় যখন উত্তোলন করছে, এখানে কিন্তু নগদ না পণ্য কিছু বলা হয়নি, তো সেক্ষেত্রে নগদ বলা হয়নি, পণ্য বলা হয়নি, তো সেক্ষেত্রে কি হবে, নগদটা উল্লেখ করতে হবে। তাহলে ব্যবসায় হতে পণ্য উত্তোলন, উত্তোলন, ব্যবসায় হতে পণ্য উত্তোলন। তাহলে এক্ষেত্রে কি হবে, উত্তোলন হিসেব ডেবিট, সরি ব্যবসায় হতে উত্তোলন, ব্যবসায় হতে উত্তোলন। তাহলে এখন এটা হবে উত্তোলন হিসেব ডেবিট, নগদান হিসেব ক্রেডিট। উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যদি ব্যবসা হতে পণ্য উত্তোলন করতো তাহলে ক্রয় হিসাব, উত্তোলন হিসাব ডেবিট হতো, ক্রয় হিসাব ক্রেডিট হতো। এখানে ব্যাংক হতে উত্তোলন। এবার যদি বলা হয় একই এন্ট্রিতে বলা হয় ব্যাংক হতে উত্তোলন, ব্যাংক হতে উত্তোলন, তাহলে এই ক্ষেত্রে হবে নগদান হিসাব ডেবিট, হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এটা কিন্তু ব্যবসায়ের জন্য, এটা কিন্তু কিসের জন্য, ব্যবসায়ের জন্য। যদি বলা হতো ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন, তাহলে এখানে নগদান হিসাব না হয়ে হতো উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ওকে, এবার আমরা এরপরে যাচ্ছি নগদ পণ্য, নগদ অর্থ কোনো সম্পদ চুরি বা বিনষ্ট হলে বিবিধ ক্ষতি হিসেবে লিপিবদ্ধ করতে হবে। যেমন দেখুন, এর আগে যখন পণ্য চুরি হয়েছিল আমরা এখানে লিখেছিলাম 6 নম্বরে, হ্যাঁ একই কথা এখানে। তাহলে মনে করো আমি একটা এন্ট্রি লিখতেছি এখানে, ক্যাশ বাক্স হতে টাকা চুরি। খেয়াল করো, হবে 6 নম্বর, ক্যাশ বাক্স হতে টাকা চুরি। খুব খেয়াল করো, তাহলে যেহেতু টাকা চুরি হয়ে গেছে তাহলে এটা হবে বিবিধ ক্ষতি, কিন্তু যেহেতু ক্যাশ বাক্স হতে টাকা চুরি হয়ে গেছে, নগদ টাকা চলে গেছে, তাহলে নগদান হিসাব কি হবে, এটা ক্রেডিট হবে। তাহলে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, হিসাব ডেবিট। যেহেতু নগদ টাকা চলে গেছে তাহলে নগদান হিসাব ক্রেডিট হবে। এরপরে মনে করো এখানে আসতে পারে অগ্নি দুর্ঘটনা পণ্য বিনষ্ট হলো, তো অগ্নি দুর্ঘটনায় যদি পণ্য পুড়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে পণ্য নষ্ট হয়ে গেল, তাহলে কি হবে, এখানে ওইটাও হবে বিবিধ ক্ষতি হিসেবে ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, যেহেতু সেটা পণ্য নষ্ট হয়েছে। যদি বলা হয় অগ্নি দুর্ঘটনায় ক্যাশ বক্সের এত টাকা পুড়ে গেল বা এত টাকা ক্ষতি হলো, তখন সেখানে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট হবে, বা নগদান হিসাব ক্রেডিট হবে যদি টাকা নষ্ট হয়ে যায়, কিন্তু পণ্য নষ্ট হলে ক্রয় হিসাব ক্রেডিট হবে। ওকে, এরপর আসতেছি আমরা ইউ নাম্বার, ইউ নাম্বার আসতেছি। ইউ নাম্বার আসতেছি, দেখো ওকে, এখানে এই গত পর্বে এটা নিয়ে আমরা অনেকটা আলোচনা করেছিলাম। এক পর্যায়ে দেখো, ব্যাংক সুদ মঞ্জুর বা ধার্য,
এবং ব্যাংক চার্জ সর্বদা ব্যাংক হিসাবকে প্রভাবিত করবে। ব্যাংক সুদ মঞ্জুর করুক বা ব্যাংক সুদ চার্জ করুক, এটা ব্যাংক হিসাবকে কি করবে? প্রভাবিত করবে। যেমন ব্যাংক সুদ মঞ্জুর করলো, ব্যাংক সুদ মঞ্জুর করলো। তো এখন ব্যাংক সুদ যদি মঞ্জুর, ব্যবসায়িক নামে বা নিজের নামে যাই হোক না কেন, ব্যবসার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, এখানে যদি ব্যাংক সুদ মঞ্জুর করে তাহলে ওই ব্যাংক হিসাব কি ডেবিট হবে, ওই হিসাবে ডেবিট হবে, ব্যাংক হিসাব ডেবিট। ব্যাংক হিসাব ডেবিট, তো ব্যাংক হিসাব ডেবিট হবে, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট হবে। ক্রেডিট। এরপর যদি ব্যাংক সুদ চার্জ করে, ব্যাংক চার্জ ধার্য করলো, যেমন এখানে যে লেখা হয় ব্যাংক চার্জ ধার্য করলো। এখন ব্যাংক যখন চার্জ ধার্য করেছে, এই ক্ষেত্রে ওই ব্যাংক হিসাব থেকে টাকাটা চলে যাবে, সেজন্য তার বিপরীত হবে। এটা দেখো, ব্যাংক চার্জ হিসাব ডেবিট, আর ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি ভালো মতো বুঝতে পারছো। এরপরে যাচ্ছি আমি স্থায়ী সম্পদের মূল্য ব্যবহার বা কোনো হ্রাস হলে। আচ্ছা হ্যাঁ, স্থায়ী সম্পদ কোনো হ্রাস হলে বা সম্পদের অবস্থা হিসেবে গণ্য হবে। যদি আমরা অনেক দিন ধরে একটা সম্পদ ব্যবহার করে থাকি, যেমন আজকে তোমার ব্যবসার জন্য একটা ব্যবসা প্রতিষ্ঠান তুমি গড়ে তুলেছো, সেখানে কিছু আসবাবপত্র ক্রয় করেছো। আজকে যখন যেটা ব্যবসা শুরু করার সময় যে একটা অ্যামাউন্ট দিয়ে ক্রয় করে ব্যবসা শুরু করেছিলাম, কিন্তু পরবর্তী সেটা যদি বিক্রয় করতে চাও, সে একই টাকা দিয়ে বিক্রয় হবে না। যে একই টাকা দিয়ে বিক্রয় হবে না, তার কি একটু ক্ষয় হয়েছে। তো এই ধরনের যখন হয়, এটাকে বলা হয় অপচয়, এটাকে বলা হয় অপচয়। ওকে, আমরা সেটা এখন অপচয়টা একটু দেখি। আসবাবপত্রের উপর অবশ্যই ধার্য, আসবাবপত্রের উপর অবশ্যই ধার্য, অবশ্যই ধার্য। ওকে, তাহলে দেখো এখানে কার উপর অবশ্যই ধার্য করেছে? আসবাবপত্রের উপরে। তাহলে কি হবে? এটা হিসাব হবে, দুটি হিসাব আছে এখানে, অবশ্যই হিসাব ডেবিট, অবশ্যই হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব অর্থাৎ পুঞ্জীভূত অবচয় বা আসবাবপত্র হিসাব ক্রেডিট। তাহলে এখানে যদি বলা হয় দালান কোটের উপর অবস্থা ধার্য করা হয়েছে, তাহলে কি হবে? অবস্থা হিসাব ডেবিট বা পুঞ্জীভূত অবস্থায় দালান কোটা হিসাব ক্রেডিট। এরপর আরও অনেক আছে এই ধরনের আসবাবপত্র, তারপরে এই কি বলে আরও বিভিন্ন সম্পদ যেগুলো আছে, এই সম্পদের উপর যখন অবশ্যই ধরা হবে, তখন এটা হবে অবস্থা হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। এখন এরকম ওকে, এরপরে আমরা যাচ্ছি আরেকটা যাচ্ছি, নম্বরে যাচ্ছি, যে কোনো উৎস হতে চেক পাওয়া গেলে বা ব্যাংক হিসেবে লিপিবদ্ধ করতে হবে, কারণ প্রতিষ্ঠানকে বাহক বা খোলা চেক প্রদান করা হয় না। হিসেবের প্রদেয় চেক বা অ্যাকাউন্ট পেই
প্রদান করা হয়। যেমন পণ্য বিক্রয় বাবদ রাজীবের নিকট হতে চেক প্রাপ্তি, পণ্য বিক্রয় বাবদ রাজীবের নিকট হতে চেক প্রাপ্তি। এখানে চেক পেয়েছে, চেকটা ব্যাংকে জমা হবে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এরপর দেনাদারের চেক হতে চেক প্রাপ্তি, যার সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেওয়া হলো। একই কথা, চেক পেলে ব্যাংকে যাবে, তো ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। এরপর দেখা যাচ্ছে কি ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিকের নিকট হতে যে কোনো সুবিধা গ্রহণ করলে মূলধন হিসাব ক্রেডিট এবং মালিকের সুবিধা প্রদান করলে উত্তোলন হিসাবকে ডেবিট করতে হয়। যেমন আমি একটু করে এটা উদাহরণটা দিই। 2 নম্বর, কর্মচারীদের বেতন মালিক ব্যক্তিগতভাবে পরিশোধ করলেন। দেখো, কর্মচারীদের বেতন মালিক ব্যক্তিগতভাবে পরিশোধ করলেন। ওকে, অনেক সময় ব্যবসায়িক প্রতিষ্ঠানে তরল সম্পদের সমস্যা হতে পারে বা ঘাটতি হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে অনেক সময় মালিক নিজে সেটা মিটিয়ে নেন। তো যখন মালিক এভাবে ব্যক্তিগতভাবে যখন সেটা খরচ করবেন, সেটা মূলধন হিসাব হবে, এটা হবে মূলধন হিসাবে, সেটা মূলধনে চলে যাবে। অর্থাৎ এখানে যদি আমরা বলি, লিখি কি দিচ্ছে, বেতন, তাহলে বেতন হিসাব ডেবিট, আর মূলধন হিসাব ক্রেডিট। এভাবে মালিকের বাজার খরচ ব্যবসায়ী হতে পরিশোধ। তাহলে এখানে আরেকটা দেখো, মালিকের বাজার খরচ ব্যবসায়ী হতে পরিশোধ, কিন্তু এখানে দেখো মালিকের কর্মচারীদের বেতন মালিক ব্যক্তিগতভাবে পরিশোধ করলেন, কিন্তু এখানে কোনো মূলধনের কথা উল্লেখ নেই, কিন্তু তোমাকে বুঝে নিতে হবে সেটা মূলধন হচ্ছে। তো এই ক্ষেত্রে এই দ্বিতীয় যেটা এন্ট্রি আছে সেটাও একই রকম। দেখো, উত্তোলনের কোনো কি নেই, এখানে উল্লেখ নেই, তবু তোমাকে বুঝে নিতে হবে সেটা উত্তোলন হয়েছে। যেমন এই এন্ট্রিটা ছিল মূলধন, সরাসরি মূলধন বিনিয়োগ করেছে কথাটা লেখা ছিল না, কিন্তু মূলধন হয়েছে। এরপর দেখো, তাহলে মালিকের বাজার খরচ ব্যবসায়ী হতে পরিশোধ, মালিকের বাজার খরচ ব্যবসায়ী হতে পরিশোধ। ওকে, এখানে মালিকের বাজার খরচ ব্যবসায়ী হতে পরিশোধ করছে। তাহলে মালিকের বাজার খরচ যদি ব্যবসায়ী হতে পরিশোধ করা থাকে, সেটা হচ্ছে উত্তোলন হবে, মালিক উত্তোলন করছে বোঝানো হবে। তাহলে উত্তোলন হিসাব ডেবিট, হিসাব ডেবিট, নগদের হিসাব ক্রেডিট, যেহেতু নগদে এখানে সংক্ষিপ্ত ব্যাখ্যা হবে, এগুলো তোমরা অঙ্ক করার সময় লিখবে। আমি আজকে শুধু কীভাবে ডেবিট ক্রেডিট হবে এই সাধারণ যে আবেদনগুলো সেটাই বুঝিয়ে দিচ্ছি। এরপর আজকে আমাদের সর্বশেষ যেটা এন্ট্রি আছে সেটা একটু মনোযোগ সহকারে দেখবে এবং জটিল, আশা করি তোমরা বুঝতে পারবে। সর্বশেষ যেটা আছে সেটা, এরপর আমরা ক্লাস শেষ করব। ওকে, 10,000 টাকা দেনা পূর্ণ নিষ্পত্তি, 10,000 টাকা দেনার পূর্ণ নিষ্পত্তিতে,
টাকা প্রদান করা হলো। এখানে দেখো তোমরা, এখানে তিনটি হিসাব হবে। দেখো এখানে 10,000 টাকা দেনার পূর্ণ নিষ্পত্তিতে 9,000 টাকা প্রদান করা হলো। এখন দেখো পাচ্ছে আমাদের কাছ থেকে দেনাদাররা, পাওনাদাররা পাচ্ছে কত? 10,000 টাকা, কিন্তু আমি দিয়েছি 9,000 টাকা। আর 1,000 টাকা কি আছে এখানে? ঘাটতি আছে, ওটা হচ্ছে বাট্টা, ওটাকে বাট্টা হিসেবে নিতে হবে। তাহলে লিখতে হবে, দেখো পাওনাদার হিসাব, পাওনাদার হিসাব, পাওনাদার হিসেবে কত টাকা পাচ্ছে? 10,000 টাকা। খুব খেয়াল করো, 10,000 টাকা। এখানে প্রাপ্ত বাট্টা হিসাব, প্রাপ্ত বাট্টা হিসাব হচ্ছে 1,000 টাকা। 1,000 টাকা বাট্টা পেয়েছে। এরপর হচ্ছে নগদান হিসাব, নগদ দিয়েছে, নগদান হিসাব, নগদে দিয়েছে 9,000 টাকা। তাহলে দেখো এই 9,000 যোগ 1 সমান 10,000 টাকা। তাহলে উভয় ডেবিট ক্রেডিট টাকার সমান হয়েছে। যা আমাদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি, ডেবিটের যে পরিমাণ টাকা থাকবে ক্রেডিটও সেই পরিমাণ টাকা থাকবে। তাহলে যদি বলা হয় বাট্টা পাওয়া গেল, এখানে নগদের কোনো উল্লেখ থাকবে না, শুধু বাট্টা পাওয়া গেল বললে তাহলে হবে কি, পাওনাদার হিসাব ডেবিট, এখানে হিসাব ডেবিট লিখি নাই, ডেবিট 10,000 টাকা, যেটা হবে ক্রেডিট, এটাও ক্রেডিট। তাহলে শুধু বলা হলে বাট্টা পাওয়া গেল, তাহলে বাট্টা হিসাব ডেবিট হবে, আর প্রাপ্ত বাট্টা হিসাব কি হবে? ক্রেডিট হবে। একইভাবে আরেকটা এন্ট্রি আছে, সেটা দিয়ে আমরা শেষ করতেছি আজকে ক্লাস। দেখো দেনাদার হতে, দেনাদার হতে 7,000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে পূর্ণ নিষ্পত্তিতে 6,500 টাকা প্রাপ্তি। দেখো এক্ষেত্রে দেখো একটু, এক্ষেত্রে তিনটা হিসাব হবে। দেনাদার হতে আমরা পেতাম, অর্থাৎ কোম্পানি পেত 7,000 টাকা, কিন্তু 6,500 টাকা দিয়ে এটাকে পূর্ণ নিষ্পত্তি করা হয়েছে, তাহলে আরো 500 টাকা দেয় না। তাহলে এই 500 টাকা কি? প্রদত্ত বাট্টা। আমরা বাট্টাটা দিলাম, কোম্পানি বাট্টাটা দিল, অথবা তুমি কোম্পানি হলে তুমি বাট্টাটা দিলে। তো এক্ষেত্রে হবে নগদান হিসাব। ওকে, নগদান হিসাব ডেবিট, হিসাব ডেবিট। নগদ টাকা কত পাইছে? 6,500 টাকা, 6,500 টাকা নগদান হিসাব ডেবিট। প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট, হিসাব ডেবিট কত? 500 টাকা। এবার দেনাদার হিসাব ক্রেডিট, যোগ করলে কত হবে? ক্রেডিটে 7,000 টাকা। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমি এই জাবেদার
সাধারণ জাবেদা দাখিলা প্রদানের বিবেচ্য বিষয়সমূহ তোমাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা এখান থেকে প্রত্যেকটা বিষয় থেকে একটা একটা এন্ট্রি করে নিয়ে তোমরা নিজেরা বাড়ি কাজ করার চেষ্টা করবে। তো আজকে এই পর্যন্ত। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো, এটাই কামনা করি। আল্লাহ হাফেজ।